সিউলের একটা নামকরা হোটেলের ভিআইপি রুমে সেজেগুজে বসে আছে একটি মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে কারোর জন্য সে অপেক্ষা করছে। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। পরনে তার তাওয়াল ছাড়া কিছুই নেই। এক পলক মেয়েটির দিকে তাকালো, দেখলো সেই মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। এই আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক, সিউলের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। এক নামে সবাই তাকে চেনে। দিনের বেলায় ভদ্র, বিনয়ী আর ভালো মানুষ হলেও রাতে এক ভয়ঙ্কর পুরুষ হয়ে ওঠে, মেতে ওঠে কিছু ভয়ঙ্কর খেলায়। নারীরা তার কাছে শুধু টাকার জন্য আসে, আর সে শুধু সেই সব নারীদেরকেই টাকা দেয় যারা টাকার জন্য দেহটা তাকে দিয়ে দেয়। চলো এবার মূল গল্পে ফিরে যাই। জাংকুক এক পা দুই পা করে এগিয়ে আসছে বিছানার দিকে। তা দেখে মেয়েটি হেসে শুয়ে পড়ে। জাংকুক বিছানায় গিয়ে তোয়ালেটা খুলে নিচে ফেলে দেয় আর মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা পর মেয়েটিকে ছেড়ে দেয় জাংকুক। মেয়েটির অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে, যেখানে ভালোবাসা নামক কিছুই নেই, আছে শুধু ঘৃণা আর তাচ্ছিল্য। জাংকুক ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে মেয়েটা আবার বলে, ওয়ান মোর মিস্টার জিয়ন। মেয়েটার কথা শুনে জাংকুকের কোনো হেলদোল হলো না, শুধু বাঁকা হাসলো। মেয়েটি ওয়াশরুমে চলে যেতেই জাংকুক বেরিয়ে যায়। মেয়েটি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাংকুক কোথাও নেই। টেবিলের ওপর একটা চেক রাখা। মেয়েটি চেক হাতে নিয়ে দেখলো অ্যামাউন্টটা ঠিক আছে, পাশে এক টুকরো কাগজ পড়ে আছে। মেয়েটি তুলে হাতে নেয়। আমি একবারের বেশি কাউকে ইউজ করি না। নিচে লিখে রেখে যাই, ব্যাড বয়। মেয়েটার মুখ কালো করে ফেলে আর চেকটা হাতে নিয়ে চলে যায়। পরের দিন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। জিহব হচ্ছে জাংকুকের দাদি। বলে রাখি, জাংকুকের মা বাবা কেউ নেই, বাকি সব গল্পেই জেনে যাবে। তোমাকে একটা কথা বলবো? বলো। আজকে আমার বান্ধবী লিসা আর তার নাতনিতে আসবে আমাদের বাসায়। তুমি ওদের এগিয়ে নিয়ে আসবে বাস স্ট্যান্ড থেকে। আমার জরুরি মিটিং আছে দাদি, ড্রাইভারকে পাঠিয়ে দিব। আমার কোনো সম্মান নেই, আমি ওদের বলেছি তুমি নিজে গিয়ে নিয়ে আসবে। কিন্তু দাদি। কোনো কথা না, আমি যা বলেছি তাই। ওকে ওকে। কখন যেতে হবে? একগাল হেসে জিহব বলে, দুপুরের মধ্যে এসে পৌঁছে যাবে। চিনবো কি করে? লিসাকে তুমি দেখেছো অনেকবার, এখন দেখলে চিনে যাবে। জাংকুক মনে মনে বলে, সেই কবে দেখেছি মনে নেই। ওকে, চিনতে পারবো, এখন আমি আসছি বলেই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের দিকে জাংকুক পৌঁছে যায় লিসাকে আনতে। জাংকুক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই কারো আওয়াজ শুনতে পেল, দাদি, তাকে আমরা কি চিনতে পারবো? হ্যাঁ, গল্পের নায়িকা কিম তেয়ং। সেই ছোট সময় দেখেছি, এখন নিশ্চয়ই অনেক বড় হয়েছে। জাংকুক ওদের কথা শুনে এগিয়ে যায় ওদের কাছে। দাদি, কেমন আছেন? আমি জাংকুক, চিনতে পেরেছেন? হ্যাঁ, কত বড় হয়ে গেছো, আমাকে মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। এক নজর শুধু তের দিকে তাকালো জাংকুক, তারপর ওদের গাড়িতে বসতে বলল। তে আর লিসা বেগম গাড়িতে উঠতেই জাংকুক গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি ফিরে এলো। লিসা জিহবকে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? আর ভালো, তুই কেমন আছিস তাই বল। আমিও ভালো আছি কোনো রকম। বয়স হয়েছে, আর কত বা ভালো থাকবো বল। এটা বুঝি তোর নাতনি? ও মা, বেশ সুন্দরী তো। তোর নাতনির নাম কি? নাম কি তোমার? কিম তেহং, সবাই তে বলেই ডাকে। তে লজ্জা পেল জিহবের কথাই। জিহব থেকে বুকে টেনে নিল। এটা আমার নাতনি, চিনতে পেরেছিস? বলে ঘুরে দেখলো জাংকুক সেখানে নেই। তে একটু অবাক হলো, এই তো এখানেই ছিল মাত্র, কোথায় গেল? দেখেছো, চলে গেছে। আরে, আমি তো চিনতেই পারিনি প্রথমে, পরে নাম বলাতে চিনেছি। চল বসবি, আসার পর থেকে তো কথাই বলে যাচ্ছি। তে চারপাশ দেখছে, বেশ বড় বাড়িটা, কিন্তু লোকজন কই? আসবাবপত্র দেখে মনে হচ্ছে বেশ শৌখিন। জিহব ওদের সোফায় বসিয়ে কাজের লোকটাকে ডেকে তাদের শরবত দিতে বলে। তে দেখলো বাসায় একটা মেয়ে নেই। ছেলেটির শরবত এনে দিয়ে গেল। শোনে, আমি তোদের রুম দেখিয়ে দিচ্ছি। ওরা খাওয়া শেষ করে উপরে চলে গেল। দোতলায় জিহব থেকে একটা রুম দেখিয়ে বলল, তুমি ওই পাশের রুমটাই থাকবে তে, আর লিসা আমার সাথেই থাকবে। অনেকদিন পর এসেছে, অনেক কথা আছে ওর সাথে। আচ্ছা দাদি। এখন ফ্রেশ হয়ে নিচে এসো, দুপুরের খাবার খেয়ে নেবে। আর লিসা, আমার সাথে আয়। আর তে, কোনো অসুবিধা হলে আমাকে কিংবা জাংকুককে বলবে। পাশের রুমটা জাংকুকের। ঠিক আছে। খাবার টেবিলে সবাই বসেছে, জাংকুকও আছে। জাংকুক, এই হলো তে, লিসার নাতনি। হ্যালো, কেমন আছেন?
জি ভালো। থেকে আপনি করে বলছিস কেন? ও তোর ছোট হবে, তুমি করে বলবি। জাংকুক মাথা নাড়ালো, তারপর সবাই চুপ। খাওয়া দাওয়া শেষ করে জাংকুক নিজের রুমে চলে যায়। এরপর কেটে যায় আরো 3টা দিন। এর মধ্যে তের সাথে শুধু জাংকুকের রাতে খাবার টেবিলে দেখা হয়েছে। কি আশ্চর্য, যার বাড়ি তার দেখাই পাওয়া যায় না। তে লিসাকে জিজ্ঞাসা করলে সে জানায় জাংকুক মেয়েদের তেমন পছন্দ করে না। তে একটু অবাক হয়, ছেলে মানুষ নাকি অন্য কিছু। রাতের খাবার খেয়ে জাংকুক রুমে চলে যায়। বিছানায় বসতে যাবে তখনই তার ফোনে কল আসে। স্যার, আপনার জন্য অপেক্ষা করছি, কখন আসবেন? হোটেল ম্যানেজারের কল। আসছি, অপেক্ষা করেন। জাংকুক রেডি হয়ে বেরিয়ে যায় হোটেলের উদ্দেশ্যে। আগে থেকেই বুক করে রাখা রুমে ঢোকে। একটি মেয়ে বসে আছে বেডে কাচুমাচু হয়ে। জাংকুক কপাল কুঁচকে তাকালো। তোমাকে কে পাঠিয়েছে? ম্যানেজার। তাহলে বলেনি কি করতে হবে? বলেছে। কেন এসেছো এখানে? আমার খুব টাকার দরকার। কত টাকা? অনেক। জাংকুক আর কিছু না বলে মেয়েটিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজের জামা কাপড় খুলে ঝাঁপিয়ে পড়ে মেয়েটির ওপর। মেয়েটি অনেক চিৎকার করছিল, কিন্তু জাংকুকের কানে যেন সেই চিৎকার পৌঁছালো না। জাংকুক আরো রুডলি ভাবে মেয়েটির সাথে সেক্স করতে লাগলো। ভয়ে মেয়েটির গলা শুকিয়ে গেছে, রীতিমতো কান্না করতে শুরু করেছে। জাংকুক স্যাটিসফায়ার হয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। মেয়েটি বিছানায় পড়ে আছে, গায়ে শক্তিটুকু পাচ্ছে না উঠে বসার। জাংকুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে চেকটা রেখে চলে যায়। তোমরা কি ভাবছো জাংকুক এত কিছু করে তার দাদি কিছুই জানে না? সত্যি জেহব এসবের কিছুই জানে না, কারণ জেহব জাংকুককে নিয়ে অনেক টেনশন করে, তাই অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। রাতে ঘুমাতে পারে না, তাই ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়েছে। জেহব প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, আর একদিন ভুলে গেলে জাংকুক মনে করিয়ে দেয়। তাই জাংকুক প্রতি রাতে বাইরে যায়, সেটা জেহব জানে না। জাংকুক বাসায় ফিরে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। আরো 2 দিন কেটে যায়। তে জাংকুকের দেখা শুধু রাতে খাবার টেবিলে পায়। তে মনে মনে বলে, কি অদ্ভুত লোক রে বাবা, একবারের জন্য তাকালো না, চুপচাপ খেয়ে চলে গেল। পরের দিন সকালে জিহব কাজের ছেলেটাকে ডেকে পেল না, হয়তো কোথাও গিয়েছে। তাই তেকে ডেকে বলল, তে এই কবিতা জাঙ্গুকের রুমে দিয়ে এসো। ও ঘুম থেকে উঠে কবিতায় আরে খোঁজে। এই রামুটা যে কোথায় গেল? আমি। যাও, কিছু বলবে না। তে কফির মগটা হাতে নিয়ে জাংকুকের রুমে চলে গেল। দরজায় নক করে ভিতরে প্রবেশ করলো। জাংকুক মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়ে প্যান্ট পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। তে ঢুকতে লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে। সরি মিস্টার জিওন। জাংকুক কিছু না বলে শার্টটা পরে নেয় আর এগিয়ে আসে। তে কফির মগটা টেবিলে রেখে চলে যেতে চাইলে জাংকুক পিছন থেকে ডাকে, শুনো। তে ঘুরে দাঁড়ায়। জাংকুক হাত ইশারা দিয়ে এগিয়ে আসতে বলে। তে আসতে যাবে তখনই এক পা আরেক পায়ে লেগে পড়ে যায় জাংকুকের ওপরে। জাংকুক তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। জাংকুক তে দুজনেই চোখ বড় বড় হয়ে যায়। তে তাড়াতাড়ি উঠে বেরিয়ে যায় রুম থেকে, জাংকুককে কিছু বলার সুযোগ না দিয়ে। জাংকুক নিজের হাত দিয়ে ঠোঁট স্পর্শ করে। কি ছিল এটা? অন্যরকম ভালো লাগা। জাংকুক এত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলেও এটা তার ফার্স্ট কিস ছিল। আজ পর্যন্ত কোনো মেয়েকে কিস করেনি সে, না কোনো মেয়েকে করতে দিয়েছে। তেও বাইরে গিয়ে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। কি হয়ে গেল এটা? কেটে গেছে সারাদিন। তে জাংকুক দুজনে কারোর সাথে দেখা হয়নি। রাতে খাবার টেবিলে জাংকুক থেকে আর চোখে দেখছে বারে বারে। মেয়েটি সত্যি সুন্দরী, কোমর পর্যন্ত চুল, কালো দুটি আঁখি, গোলাপি ঠোঁট, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে পারফেক্ট। যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। প্রেম করে হয়তো করুক, তাতে আমার কি? এসবই ভাবছিল জাংকুক। খাওয়া শেষ করে প্রতিদিনের মতো সবার জন্য দুধ নিয়ে আসে। কাজের লোক সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরে যায়। এটা জাংকুকের অর্ডার। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এখন প্রায় রাত 12:45। তের মনে হচ্ছে কেউ তাকে কিস করছে। শুধু কিস করছে বলে ভুল হবে, তাকে জড়িয়ে রেখেছে, তাকে স্পর্শ করছে। তে চোখ খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। বহু কষ্টে তে চোখ মেলে তাকালো। টেবিলে থাকা ল্যাম্পটা জ্বালালো, কিন্তু রুমে কাউকে দেখতে পেল না। তে ভাবলো দুঃস্বপ্ন দেখেছে, তাই আবার ঘুমিয়ে পড়লো। এভাবে প্রায় রাতে তের সাথে একই ঘটনা ঘটতে লাগলো। সকালে উঠলে তের শরীরটা ব্যথা অনুভব হয়, বিশেষ করে বুকে। মনে হয় কেউ চুষে চুষে নিপিলটা ব্যথা করে দিয়েছে। গায়ে পার্পেল মার্কের দাগও আছে। জাংকুকও এখন আর রাতে বাইরে যায় না। জিহব সকালে নাস্তার টেবিলে বলে ওঠে, জাংকুক, আমি আজ লিসা একটু শপিং এ যাব, তুমি ড্রাইভারকে বলে দিও। আচ্ছা দাদি। সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া শেষ করে জাংকুক অফিসে চলে যায়। লিসা আর জিহবও শপিং করতে গিয়েছে। তেকে বলেছিল কিন্তু তে না করেছে, যাবে না। তাই জিহব কাজের লোকটাকে আর শেফকে ছুটি দিয়েছে। তে
একা মেয়ে মানুষ তাই। অফিসে বসে জাঙ্কুক ফোনের স্ক্রিনে পলকহীনভাবে তাকিয়ে আছে। হঠাৎ নিচে হার্ট ফিল হচ্ছে, হাতটা প্যান্টের উপরে রাখে। না, লিটল মেম্বারটা বড় জ্বালাচ্ছে তাকে। সময়ে অসময়ে হার্ট হয়ে যায়। না, এখন তাকে বাসায় যেতে হবে ভেবেই জাঙ্কুক গাড়ি নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। তে তার রুমে শুয়ে শুয়ে বই পড়ছিল। তে বাসায় একা আছে, তাই ওনাটা খাটের সাইডে রেখে উপর হয়ে শুয়ে আছে। জাঙ্কুক তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে আর সোজা তে রুমে চলে যায়। তে অবাক হয়ে পিছনে ঘুরে জাঙ্কুককে দেখে সে অবাক হয়। তাড়াতাড়ি ওড়নাটা নিতে গেলেই জাঙ্কুক সেটা সরিয়ে নেয়। তে উল্টো ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক একটানে নিচের দিকে ঘুরিয়ে তের কোমরে হাত রাখে। তে কেঁপে ওঠে। কি করছেন মিস্টার জিওন? তোমাকে দেখছি, দেখতে দাও আমাকে। তে পাগল হয়ে গেছেন? সেটা তো কবেই হয়েছি, আর তোমাকেও পাগল করে দিব ভালোবাসা দিয়ে বলে জাঙ্কুক হটভাবে টাচ করতে থাকে তেকে। তে ছটফট করছে আর জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে। জাঙ্কুক আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে। তে ছটফট দেখে জাঙ্কুক তের ঠোঁট কামড়ে ধরে, হটভাবে কিস করতে থাকে আর হাতটা সারা শরীরে বিচরণ করাই তে ছটফটানি বেড়ে যায়। জাঙ্কুক এবার তেকে কোলে তুলে নেয় আর বিছানায় নিয়ে যায়। ছাড়ুন, এটা কেমন অসভ্যতামি জাঙ্কুক, এটা ভালোবাসা, আমি তোমাকে অনেক ভালোবাসবো বলে তের সাথে জোর করতে থাকে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিজের রুমের দিকে। তে জামা কাপড় ঠিক করে নিচে যায় দরজা খুলতে। জিওপ আর লিসা ফিরে এসেছে। তেকে দেখতে কেমন যেন লাগছে। কিছু হয়েছে তে? তোমাকে কেমন কেমন যেন লাগছে। না তো কিছু হয়নি, আমি ঘুমিয়েছিলাম। ওরা সোফায় বসে। তে বারে বারে উপরে তাকাচ্ছে, জাঙ্কুক কখন নামবে তাই। এমন সময় জিওপের ফোন বেজে ওঠে। হ্যালো দাদু ভাই, কি করো? দাদি, তুমি বাসায় ফিরেছো? আমি এইমাত্র মিটিং শেষ করে বের হলাম। ফিরেছি। ওকে, তাহলে রাখি। তে অবাক, মানে কি? তাহলে এটা কে ছিল? কৌতূহল জমিয়ে রাখতে না পেরে তে উপরে চলে গেল। জাঙ্কুকের রুমে চলে গেল। এদিক ওদিক খুঁজে জাঙ্কুককে কোথাও পেল না। হঠাৎ জাঙ্কুকের রুমের ল্যান্ডলাইনের ফোন বেজে উঠলো। তে ধরবে কি ধরবে না ভেবে ফোনটা তুললো। এত কৌতূহল ভালো না তে। আপনি কোথায় জাঙ্কুক? যদি বলি তোমার পিছনে। তে ঘুরে তাকালো না, জাঙ্কুক নেই। আমার রুমে কি করছো তে? বেশি ঘাটতে যেও না, তুমি বিপদে পড়ে যাবে। তে তাড়াতাড়ি ফোনটা নামিয়ে চলে যায়। জাঙ্কুক বাঁকা হাসে। মিস তে, তোমাকে আমার চাই, আমি ব্যাড বয়। আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। রাতে খাবার টেবিলে জাঙ্কুক তের সামনে বসেছে। জাঙ্কুক নিজের পা দিয়ে তের পা ঘষছে। তের অস্বস্তি হচ্ছে আর জাঙ্কুক বাধ্য ছেলের মতো খাচ্ছে। জাঙ্কুক তে, তোমাদের একটা কথা বলতে চাই। দুজনেই জিওপের দিকে তাকায়। আমি আর লিসা ঠিক করেছি তোমাদের 4 হাত এক করে দিব। না। কি হয়েছে তে? না, আমি এখনই বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। তো করবে, আমরা তোমাকে লেখাপড়া করাবো। না, আমি মিস্টার জিওনকে ঠিক মতো চিনিও না। তো চিনবে, আর আমার নাতনি কোনো অংশে কম নাকি? যশ খ্যাতি সবই আছে, দেখতেও মাশাআল্লাহ। তাহলে না, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তে আগে ভেবে পরে সিদ্ধান্ত জানাবে। জাঙ্কুক, তোমার কি মতামত? তে রাজি থাকলে আমিও রাজি। তে রাগে মাথা ফেটে যাচ্ছে জাঙ্কুকের কথা শুনে। সে কিছুতেই এই অসভ্য লোকটাকে বিয়ে করবে না। তে খাওয়া বাদ দিয়ে চলে গেল। বাকি সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 12:55। তে পায়চারি করছে, কিছুতেই ঘুম আসছে না। দরজায় আওয়াজ হতেই তে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে রাখে, যেন সে ঘুমিয়েছে। জাঙ্কুক দরজা লাগিয়ে খাটের উপর বসে। তে বেবি, চোখ খুলো, তুমি ঘুমাওনি সেটা আমি জানি, কারণ তুমি তো আজকে দুধ খাওনি সোনা। তে চোখ খুলে উঠে বসে। কেন এসেছেন? অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে। এর মানে কি? আমি কিন্তু দাদিকে ডাকবো। কোনো লাভ নেই, সবাই ঘুমিয়ে আছে। তে চিৎকার করে লিসাকে ডাকে। জাঙ্কুক হাসে, তেকে বেডের সাথে চেপে ধরে। কোনো লাভ নেই, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, কাল সকালের আগে উঠবে না সোনা বলে তেকে কিস করতে থাকে। তে ছটফট করে। জাঙ্কুক তেকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। তেকে বিছানায় ফেলে দেয় আর তের উপরে উঠে যায়। তে বেবি, চলো শুরু করা যাক। তে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে জাঙ্কুককে, পারছে না। জাঙ্কুক থেকে কিস করছে আর তের সারা শরীরে হটভাবে টাচ করছে। জাঙ্কুক, প্লিজ এমন করবেন না, আমি এখনো ভার্জিন। তুমি আমাকে পাগল করে দিয়েছো তে। প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু একদিনও তোমার সাথে ইন্টিমেট হইনি আমি।
আজ আমাকে রিজেক্ট করে অনেক বড় ভুল করেছো সোনা। ভেবেছিলাম বিয়ের পর করব, কিন্তু তুমি আমাকে রিজেক্ট করে দিলে। এই জিয়ন জাংকুককে, এত বড় সাহস তোমার! এই জাংকুককে এক রাত পাওয়ার জন্য মেয়েরা লাইন দিয়ে থাকে। কারণ আপনি একটা রেপিস্ট, ব্যাড বয়। মেয়েদের নিয়ে প্রতি রাতে ফুর্তি করেন। আপনার ডায়েরি পড়েছি আমি। জাংকুক বাঁকা হাসে। ভালো হয়েছে, আমার সম্বন্ধে সব জানো তুমি। আমাকে কিছুই জানাতে হবে না। কেন জাংকুক? আজ তোমাকে আমার করে নিলে তো তুমি আমাকে বাধ্য হয়ে বিয়ে করবে। আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। জাংকুকের এবার বেশ রাগ হয়। তেকে সে শক্ত করে বেডের সাথে চেপে ধরে আর রুডভাবে কিস করতে থাকে। তে ছটফট করছে। জাংকুক তার জামাটা একটানে খুলে ফেলে। তের গায়ে শুধু তা দেখা যাচ্ছে। জাংকুক পলকহীনভাবে তাকিয়ে থাকে। তেকে একটু উঁচু করে ধরে এটা খুলে ফেলে। মুখ লাগায় তের উন্মুক্ত বুকে, চুষতে থাকে পাগলের মতো, যেন এখনই মধু বেরিয়ে আসবে। তে কান্না করছে আর ছোটার চেষ্টা করছে, কিন্তু জাংকুকের শক্তির কাছে সে কিছুই না। তারপর তেকে বেডের সাথে চেপে ধরে তের সাথে ইন্টিমেট হয়ে যায়। তে জোরে কান্না করে ওঠে। জাংকুক প্রথমে আস্তে আস্তে করলেও এবার বেশ জোরে জোরেই করতে শুরু করে। তে ব্যথায় আরো জোরে জোরে কান্না করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর জাংকুক শান্ত হয় আর তেকে ছেড়ে দেয়। তে বিছানার সাথে মিশে আছে, গায়ে বিন্দু পরিমাণ শক্তিও নেই। জাংকুক ফ্রেশ হয়ে এসে তেকে টেনে তুলতেই চাদরে রক্ত দেখতে পায়। জাংকুক বুঝে যায় তে ভার্জিন ছিল। তেকে ফ্রেশ করিয়ে জাংকুক বিছানার চাদর পাল্টে ফেলে আর তেকে নিয়ে শুয়ে পড়ে। তে জাংকুকের কাছে থাকতে চায় না, কান্না করছে, কিন্তু জাংকুক থেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। সেদিন তে যখন জাংকুকের রুম থেকে বের হচ্ছিল, তখনই জাংকুকের ডায়েরিটা তের চোখে পড়ে। সেখানে জাংকুক এই পর্যন্ত যত মেয়ের সাথে সেক্স করেছে তা লিখে রেখেছে, সেটাই তে দেখেছিল। আর এদিকে জাংকুক তে যেদিন তার উপরে পড়ে যায়, সেদিন থেকে অন্য কোনো মেয়ের কাছে যায়নি জাংকুক। প্রতি রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় জাংকুক, যেটা খেয়ে তে, লিসা আর জিয়ব ঘুমিয়ে থাকে। আর জাংকুক তের রুমে গিয়ে তেরকে দেখে, ঠোঁটে চুমু খায়। জামাটা খুলে তের গায়ের গন্ধ নেয়। তের বুকে মুখ লাগিয়ে চুষতে লাগে আর সারা শরীরে কিস করতে, বাইট করতে থাকে, যার ফলে তের শরীরে ব্যথা অনুভব হয়। কিন্তু জাংকুক তের সাথে ইন্টিমেট হয় না। সে ভাবে তেকে সে বিয়ে করবে, কারণ আজ পর্যন্ত যত মেয়ের সাথে মিশেছে তার থেকে তে সম্পূর্ণ আলাদা। পরের দিন সকালে তে চোখ খুলতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। গায়ে হাত দিয়ে দেখে জামা কাপড় সব ঠিক আছে। তখনই ফোনে একটা নোটিফিকেশন আসে। মেসেজটা ওপেন করতেই দেখে সেখানে লেখা, টিভিটা অন করো। তে টিভি অন করে চমকে ওঠে। রাতে ঘটে যাওয়া ঘটনা জাংকুক ভিডিও করে রেখেছে। ছি, উনি এত খারাপ! তে কান্না করতে শুরু করে। তখনই আরও একটা নোটিফিকেশন আসে, নিচে গিয়ে দাদিকে বলবে তুমি বিয়েতে রাজি, না হলে ভিডিওটা নেটে চলে যাবে। তের কান্নার বেগ আরও বেড়ে যায়। হাত মুখ ধুয়ে নিচে চলে যায়। টেবিলে সবাই নাস্তা করছিল, জাংকুকও সেখানে আছে। জিহব থেকে আসতে দেখে বলে, আসো তে, নাস্তা করে নাও। দাদি, আমি বিয়েতে রাজি। তুমি সত্যি বলছো তে? তে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। তে লিসাকে বলে, আমরা কবে বাড়ি ফিরবো দাদি? বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, তুমি বরং তের বাবা মাকে খবর দাও, তারাই আসুক, মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছে দেখে যাবে, আর মেয়ের জামাইও দেখে যাবে। জিহব খুশি হয়েছে জাংকুক বিয়েতে রাজি হয়েছে। সে তো আর জানে না তের সাথে কি হয়েছে। কথাটা মন্দ বলেনি জাংকুক। তারপর আর কি, তে আর জাংকুকের বিয়ে হয়ে যায়। তে জাংকুককে বলে দিয়েছে তাকে যেন স্পর্শ না করে। জাংকুক তেকে জোর না করলেও প্রতিদিন তের বুকে ঘুমায়, তাও আবার উন্মুক্ত বুকে। তে শত চেষ্টা করেও সরাতে পারে না জাংকুককে। সারাদিন যেখানেই থাকে না কেন, রাতে তেকে কাছে টেনে নিয়ে তের জামা খুলে বুকে মুখ লাগিয়ে থাকে, তারপর বুকে মাথা রেখে ঘুমায়। 3 মাস হয়ে গেছে, এখন তেও আর কিছু বলে না। 3 মাস পরে জানতে পারে তে মা হতে চলেছে। জাংকুক এখন পুরোপুরি খেয়াল রাখে তের। সেদিনের পর জাংকুক বুঝতে পারছে তের সাথে জোর করে হয়তো তের দেহটা সে পেয়েছে, কিন্তু মন ভালোবাসা কিছুই পায়নি। এরপর জাংকুক তের কাছে ক্ষমা চেয়েছে অনেকবার। তে ক্ষমা করে দিয়েছে জাংকুককে, কিন্তু বলেনি। এখন 9 মাস চলছে তের। জাংকুক তেকে রেখে কোথাও যায় না, সবসময় তের কাছে কাছে থাকে। তেরও ভালো লাগে জাংকুককে দিয়ে সব কাজ করাই। রাতে ঘুমাতেও দেয় না ঠিক মতো। জাংকুক আগের মতো বাইরে যায় না, কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কেই জড়ায় না। তের মেয়ে হয়েছে, জাংকুক খুব খুশি। মেয়ে দেখতে তের মতোই হয়েছে। তে, এখনো কি মাফ করে দেওয়া যায় না আমাকে? আপনাকে তো সে কবে মাফ করে দিয়েছি ব্যাড বয়।
জাঙ্কুক খুশি হয়ে যায়। তে জেহবকে জিজ্ঞাসা করেছিল জাঙ্কুক কেন মেয়েদের ঘৃণা করে। আমার একমাত্র ছেলে ছিল চুবিন, ভালোবেসে ইয়ঞ্জনকে বিয়ে করেছিল। বিয়ের 5 বছর পর জাঙ্কুক হয়। চুবিন ব্যবসায় লস খেতে থাকে। জাঙ্কুকের বয়স যখন 7 বছর তখন আমাদের অবস্থা অনেকটা খারাপ হতে থাকে। এই নিয়ে ইয়ঞ্জন প্রায় চুবিনের সাথে ঝগড়া করত। ছোট জাঙ্কুক অনেক ভয় পেত। একদিন জাঙ্কুক ইয়ঞ্জন স্কুল থেকে আনতে যায়নি, তাই জাঙ্কুক তার এক বন্ধুর বাবার সাথে চলে আসে। সে চিনতো আমাদের বাড়ি। জাঙ্কুককে সে গেটে নামিয়ে দিয়ে চলে যায়। আমি ছিলাম না, আমি তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। জাঙ্কুক এসে মাকে কোথাও দেখতে না পেয়ে মায়ের রুমে চলে যায়। সেখানে জাঙ্কুক তার মাকে চুবিনের এক বন্ধুর কায়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে। পরে চুবিনকে জানায়, আর চুবিন এসে ইয়ঞ্জনকে জিজ্ঞাসা করলে সে জানায় সে কায়কে ভালোবাসে। পরে ইয়ঞ্জন আমাদের ছেড়ে কায়ের সাথে চলে যায়। চুবিন অনেক কান্না করেছিল ইয়ঞ্জনের পা ধরে, সাথে জাঙ্কুকও, কিন্তু নিষ্ঠুর ইয়ঞ্জন তা শোনেনি, চলে গেছে। সেই দুঃখে আমার ছেলেটা আত্মহত্যা করেছে। ছোট জাঙ্কুক এত কিছু সহ্য করেছে, তারপর থেকে মেয়েদের প্রতি ঘৃণা জন্ম নেয় জাঙ্কুকের। ইয়ঞ্জন আন্টি এখন কোথায় আছে? শুনেছি কায়ের কাছে 3 বছর থাকার পর বিয়ের জন্য চাপ দেয়, তাই কায় ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আবার ফিরে আসতে চায়নি, চেয়েছিল, কিন্তু জাঙ্কুক তার মুখটাও দেখতে চায় না। তে বুঝতে পারে মেয়েদের প্রতি ঘৃণার কারণ। তাহলে আজ রাতে হয়ে যাক। কি বোঝো না কি? ক্ষুধার্ত আমি। না না জাঙ্কুক, তেগুক অনেক ছোট। রাতে তেগুকিকে ফিডিং করাচ্ছিল। জাঙ্কুক অসহায়ের মতো তাকিয়ে আছে। কি আমার জিনিস আমার মেয়ে খাচ্ছে? লজ্জা নেই? ছি। তেকুকি কি করছে? বলতে বলতে রুমে ঢুকে জেহব। দাদি, আজকে রাতে তেকুকিকে তোমার কাছে রাখো না। চেপ মুচকে আসে, যা বুঝার বুঝে যায়। না না, তেকুকি অনেক ছোট, আর তাছাড়া ওর বুকের দুধ খাই। সমস্যা নেই, আমি একটু পরপর ওকে দিয়ে যাব। তুমি খাইয়ে দিও, আমি আবার দাদির কাছে দিয়ে আসবো। অসভ্য লোক, মুখে কিছু আটকায় না। জেহব তেকুকিকে নিয়ে চলে যায়। জাঙ্কুক দরজা বন্ধ করে নিয়ে তেকে বিছানায় চলে যায়। তের জামাটা খুলে বুকে মুখ ঘষতে থাকে, তারপর মুখ লাগিয়ে দেয়। আজ আর আপত্তি নেই তের। জাঙ্কুক তেকে নিজের করে নেয়। তেও জাঙ্কুকের সাথে তাল মেলায়। ভালো থাক পৃথিবীর সকল ভালোবাসা। নারী তুমি ততক্ষণ সুন্দর যতক্ষণ একটা পুরুষ তোমাকে ভালোবাসবে, আগলে রাখবে। আর ঠিক তখন তোমার কোনো দাম থাকবে না যখন একটা পুরুষ তোমাকে ব্যবহার করে ছেড়ে দেবে, বেশ্যা বানিয়ে দেবে। একটা নারী যেমন পারে একটা পুরুষকে মৃত্যুর কারণ হতে, তেমনি একটা নারী পারে একটা ব্যাড বয়কে ভালো করতে। ইয়ঞ্জন আজ কোথায়? হয়তো কায়ের মতো অন্য কোনো পুরুষের কাছে, আর নয়তো কোনো পতিতালয়ে। আচ্ছা, স্টোরিটা কেমন হয়েছে বললো? হ্যাঁ, আর এই স্টোরিটা কিন্তু মাহি আপুর লেখা, তো সব ক্রেডিট কিন্তু মাহি আপুর। ওকে, সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।